গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। চাকরিটা পেয়ে আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম, যদিও তখন জানতাম না ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল পদক্ষেপ। জানতাম না ওই পদক্ষেপ আমাকে নিয়ে গিয়ে ফেলবে সর্বদা কালো অন্ধকারে ঠাসা একটা দুনিয়ায়। সেই দুনিয়া থেকে বেরিয়ে আবার আলোর দুনিয়ায় প্রবেশ করা সম্ভব নয়। আমিও কখনো পারবো বলে মনে হয় না। এই দুনিয়ার মালিক কিন্তু সর্বশক্তিমান ভগবান নয়, অন্য কেউ। তাকে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি সব সময় টের পাওয়া যায়। এই দুনিয়ার বাতাসে সব সময় ভেসে বেড়ায় অবসাদের অসহ্য গন্ধ। কান পাতলে শোনা যায় কারা যেন ফিস ফিস করে গল্প শোনাচ্ছে। না, সেসব মন ভালো করা গল্প নয়। গল্পগুলো অভিশাপের, একাকিত্বের অভিশাপ। আবার কখনো হাওয়ায় ভেসে আসে, কানে আসে একটা প্রশ্ন। হিস হিসে স্বরে কেউ জিজ্ঞেস করে যায়, স্যার, উইল ইউ হ্যাভ আ কাপ অফ টি? আমি জানি না নিজের ওপর আর কতক্ষণ আমার দখল থাকবে। যে কোনো মুহূর্তে সে এসে আচ্ছন্ন করবে আমার সকল চৈতন্য। তারপর দখল নেবে আমার মস্তিষ্কের ওপর। তারপর আমাকে দিয়ে করিয়ে নেবে নিজের কাজ। এককালে লেখালেখি করতাম, স্বপ্ন দেখতাম লেখক হিসেবে নাম করব। কিন্তু এখন আমার যা মানসিক অবস্থা, তাতে গুছিয়ে পুরো ব্যাপারটা লেখাও আমার জন্য যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবু ব্যাপারটা শুরু থেকে যতটা সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করছি। ঘটনার শুরু আজ থেকে প্রায় 12 বছর আগে। আমার নাম রজার ব্লক। বয়সের হিসেব আর নেই। ইংল্যান্ডের প্রাচীন শহরগুলোর একটা কোলচেস্টারে আমার বাড়ি। ছেলেবেলায় বাবার কাছে গল্প শুনেছিলাম আমাদের পরিবারও একসময় ধনী প্রতাপশালী পরিবার ছিল, যদিও আমি তার ছিটে ফোঁটাও কখনো দেখিনি। বাবা দেখেছিলেন কিনা জানি না। ছোট থেকে একটা মাঝারি মাপের বহু প্রাচীন বাড়িতে আমার বড় হয়ে ওঠা। বাড়িটার ছাদে নানান জায়গায় ফুটো ছিল। বৃষ্টির সময় খুব সমস্যা হতো। আমরা ছিলাম 4 ভাই বোন। 6 জন মানুষের পেট চালাতে বাবাকে যে যথেষ্ট কষ্ট করতে হতো সেটা বেশ বুঝতে পারতাম। আমার এক দাদা ছিল, হঠাৎ 4 দিনের জ্বরে ভুগে এসে মারা গিয়েছিল। হয়তো সাধারণ জ্বরই ছিল, কিন্তু সেইটুকু চিকিৎসা করানোর ক্ষমতাও বাবার ছিল না। মা আমাদের 4 ভাই বোনকে খুব ভালোবাসতেন। আমরা এক একজন ছিলাম তার পাঁজরের এক একটা হাড়। দাদার মৃত্যুতে মা দারুণভাবে শোকাহত হয়েছিলেন। ধীরে ধীরে খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। একটু একটু করে মানুষটা আমাদের চোখের সামনে বিছানায় মিশে গেলেন। একদিন মারা গেলেন। বুঝতে পারতাম বাবা খুব দুঃখ পেয়েছেন। মনেই চেপে রাখতেন সেই দুঃখ আমাদের মুখ চেয়ে। তবে তিনি হাল কখনো ছাড়েননি। এক হাতেই আমাকে আর আমার 2 দিদিকে বড় করে তুলেছেন। তাদের এখন বিয়ে হয়ে গেছে। দুজনেই লন্ডনে থাকে। লেখালেখির প্রতি আমার যে তীব্র একটা টান ছিল সেটা তো আগেই বলেছি। বয়স বাড়ার সাথে সাথে সেই টানটা ক্রমে নেশায় পরিণত হলো। যখন আমার 24, তখন আমি স্বপ্ন দেখতাম বড় লেখক হব। কিন্তু বুঝতে পারিনি পেটে খিদে আর অনিশ্চিত ভবিষ্যতের ভয়ের কাছে পদদলিত হয়ে সাহিত্য চর্চা করা অলীক স্বপ্ন ছাড়া আর কিছু নয়। কিন্তু ততদিনে
বেশ কিছু পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশ পেয়েছে। লেখালেখির প্রতি টান আরও বেড়ে উঠেছিল। অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা উপেক্ষা করে সাহিত্য চর্চাকেই ধ্যান জ্ঞান করে নিলাম। কিন্তু বেশি দিন সে চর্চা চলল না। কঠিন বাস্তব প্রকাণ্ড হাতুড়ির মতো ধেয়ে এসে আমায় ধাক্কা দিল। সেই ধাক্কায় এক প্রকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেলাম। আমার 28তম জন্মদিনের দিন বাবা মারা গেলেন। এরপর থেকে আমার অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। বাবা যেটুকু টাকা জমিয়ে রেখে গিয়েছিলেন, বছর ঘুরতে না ঘুরতে সেসবও শেষ। দারিদ্র বিশাল কোনো রাক্ষসের মতো গিলতে শুরু করলো আমাকে। প্রথম প্রথম বন্ধু বান্ধবরা অল্প স্বল্প ধার দিত, কিন্তু সেসব যে আর ফেরত দেওয়ার সামর্থ্য আমার নেই সেটা জানার পরে তারা হাত গুটিয়ে নিল। এমনকি আমার দিদিরাও আমাকে এড়িয়েই চলতে শুরু করলো। বেশ বুঝতে পারছিলাম ভবিষ্যতের চিন্তা উপেক্ষা করতে পারলেও পেটের খিদেকে উপেক্ষা করা সম্ভব নয়। এরপর থেকে আমার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠতে লাগলো। পেটের দায়ে যে কাজ পেতাম তাই করতাম। পথ ঝাড় দেওয়া থেকে শুরু করে নর্দমা পরিষ্কার কিচ্ছু বাদ দিইনি। বাড়িটাকেও বহুবার বিক্রি করার চেষ্টা করেছি, কিন্তু এই ভাঙাচোরা বাড়ি কেউ কিনল না। লেখালেখি শিখে উঠল। কোনোদিন দুবেলা খেতে পেতাম, আবার কোনোদিন একবেলা আধ পেটা খেয়েই কাটাতাম। এমনভাবেই দিন কাটছিল। বেশ বুঝতে পারছিলাম বেঁচে থাকা দিন দিন আরো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দেনার অঙ্কও দিন দিন বাড়ছে। কিছু একটা করতেই হবে, কিন্তু কি করা যায় ভাবতে বসলেই দুটো চিন্তা মাথায় আসতো। এক, আমাকে পালাতে হবে, আর দুই, আত্মহত্যা। পালানোর জন্য যে টাকার দরকার ছিল সেটুকু আমার কাছে ছিল না, ফলত প্রতিবার দ্বিতীয় চিন্তাটাই বেশি প্রাধান্য পেত। কিন্তু নিয়তির ইচ্ছে যে আলাদা, অত সহজে আমার মৃত্যু নেই। একটা দীর্ঘ অভিশপ্ত জীবন কাটানোর পরে প্রতিদিন একটু একটু করে তোরপে তোরপে মরার পরে আমার মৃত্যু আসবে। যদিও এসব এখন বুঝতে পারছি। সেই সকালে যদি বুঝতাম তাহলে হয়তো এসব এড়িয়ে যেতে পারতাম। এর থেকে অনেক কম যন্ত্রণা পেয়ে মরতে পারতাম। তখন ভেবেছিলাম ভাগ্য আমার সকল দুঃখের অবসান ঘটিয়ে সুখের মুখ দেখার একটা সুযোগ দিচ্ছে। আমার স্পষ্ট মনে আছে দিনটা ছিল 12 জানুয়ারি 1895। হাড় কাঁপানো ঠান্ডায় ঘন কুয়াশাচ্ছন্ন কোলচেস্টার ব্যাংকের সামনের রাস্তায় ঝাঁট দিচ্ছিলাম। সকাল তখন 7টার মতো হবে। পথে চাকুরিজীবী মানুষদের ভিড় একটু একটু করে বেড়ে উঠতে শুরু করেছে। সেদিন কুয়াশার সাথে হাওয়ার গতিও একটু বেশি ছিল। হঠাৎ কাছে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাত থেকে তার নিউজ পেপারের একটা পাতা উড়ে এসে পড়ল আমার সামনে। আমি পাতাটা তুলে তাকে দিয়ে দিতেই যাচ্ছিলাম, হঠাৎ বিজ্ঞাপনটার ওপরে আমার চোখ পড়ল। চাকরির বিজ্ঞাপন। পাতার একেবারে তলার দিকে ছোট করে দেওয়া ছিল সেটা। লেখা ছিল, হ্যামিল্টন টি গার্ডেনের দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত লোক দরকার। আগ্রহী ব্যক্তি যত তাড়াতাড়ি সম্ভব এসে যোগাযোগ করুন। থাকা খাওয়ার ব্যবস্থা এস্টেটেই থাকবে। ঠিকানা দেওয়া ছিল হ্যামিল্টন টি এস্টেট, ট্রোলাস, কর্নওয়াল। নিউজ পেপারের মালিক ততক্ষণে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। বললেন, ওটা আমার। বেতন কদিন আগেই পেয়েছিলাম, যদিও তা খুব সামান্য ছিল। কোলচেস্টার থেকে কর্নওয়াল যাওয়ার যা খরচ সেটাও ওই বেতনে হতো না। কিন্তু মনস্থির করে ফেললাম চাকরিটার জন্য আমি যাবই, দরকার পড়লে আবার টাকা ধার করেও যাব। এর প্রধান কারণটা হচ্ছে বেতন। বিজ্ঞাপনে বেতনের অঙ্কটাও বলা ছিল। এক কথায় মোটা অঙ্কের মাইনে।
তাছাড়া খাওয়ার থাকার চিন্তা নেই। হিসেব করে দেখলাম 3-4 মাস কাজ করতে পারলেই আমার সকল দেনা শোধ হয়ে যাবে। মুখ তুলে নিউজ পেপারের মালিকের দিকে তাকালাম। দেখলাম তিনি আমার চেনা, ওই ব্যাংকেই কাজ করতেন। ব্যক্তি যেমন অর্থবান ছিলেন তেমনি দয়ালু প্রকৃতির ছিলেন। মাঝে মধ্যে যখন খাবার জোগাড় করতে পারতাম না তখন ওনাকে বললে উনি খাবার কিনে দিতেন। ভদ্রলোককে অনুরোধ করে বললাম, স্যার যদি দয়া করে এই কাগজটা আমাকে দেন তাহলে খুব উপকার হয়। অন্তত এই বিজ্ঞাপনটা যদি একটু লিখে দেন তাহলেও হবে। বিজ্ঞাপনটা তাকে দেখালাম। তিনি সেটা পড়ে নোটপ্যাডের খাতায় সেটা লিখতে লিখতে বললেন, এই কাজটা করবে বলে ঠিক করেছো, খুব ভালো। বেতন তো ভালোই দেখলাম, চলে যাও। তারপর পাতাটা কেটে আমাকে দিলেন। পাতাটা নিয়ে কৃতজ্ঞতা ভরে বললাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ভদ্রলোক হেসে নিউজ পেপারের পাতাটা নিয়ে চলেই যাচ্ছিলেন। আমি আবার তাকে ডাকলাম, স্যার একটু দাঁড়াবেন, আর একটা কথা ছিল। ভদ্রলোক আমার কাছে এসে বললেন, হ্যাঁ বলো। ওনাকে দেখার পর থেকেই আমার মাথায় কথাটা ঘুরছিল, কিন্তু কি করে বলবো সেটা বুঝতে পারছিলাম না। এবার একটু কিন্তু কিন্তু করে সেটা বলেই ফেললাম। আসলে স্যার একটা কথা বলবো, কিন্তু বলতে বাঁধছে। আরে বলোই না, কি বলতে চাইছো বলো। বলছিলাম স্যার, আপনার কাছে কিছু টাকা ধার হবে? সে না হয় হবে, কিন্তু কেন বলো তো? আসলে স্যার কর্নওয়াল যাওয়ার মতো টাকাও আমার কাছে নেই। চিন্তা করবেন না, আমি ঠিক 1 মাস পরে এসে আপনাকে টাকাটা ফেরত দিয়ে যাব। ভদ্রলোক অল্প হেসে তার মানিব্যাগ থেকে টাকা বের করে আমার দিকে বাড়িয়ে ধরলেন। দেখলাম আমার যতটা দরকার তার থেকে অনেক বেশিই আছে। ওনার দিকে তাকিয়ে বললাম, না না এত লাগবে না আমার, শুধু ওখানে যাওয়ার মতো টাকা পেলেই চলবে। আরে রাখো রাখো, শুধু গেলেই তো হবে না। কোলচেস্টার থেকে কর্নওয়াল দূরত্বটা নেহাতি কম নয়, কিন্তু খেতেও তো হবে। তাছাড়া এই জামা প্যান্ট পরে যাবে নাকি, চিন্তা করতে হবে না, এটা তুমি রাখো, সময় করে এসে ফেরত দেবে, ঠিক আছে? প্রার্থনা করি তোমার চাকরিটা যেন হয়ে যায়। টাকা আমার হাতে গুঁজে দিয়ে ভদ্রলোক ব্যাংকের দিকে চলে গেলেন। কুয়াশা তখন কিছুটা কমেছে। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমার ভাগ্য যে হঠাৎ করে এতটা ভালো হয়ে যাবে সেটা ভাবতেই পারছিলাম না। আসলে এটাই যে ভাগ্যের নিষ্ঠুর খেলা সেটা বিন্দুমাত্র বুঝতে পারিনি। টাকা পেয়েই যাওয়ার ব্যবস্থা শুরু করে দিলাম। সত্যি বলতে ভালো পরিষ্কার জামা প্যান্ট আমার তখন ছিল না। প্রথমেই 2টো জামা আর 2টো প্যান্ট কিনে নিলাম। তারপর একদিন সকালে বেরিয়ে পড়লাম কর্নওয়ালের উদ্দেশ্যে। সাথে নেওয়ার মতন তেমন কিছু ছিল না, তাই সেদিক থেকে কোনো সমস্যা হয়নি। প্রায় 7 ঘন্টার যাত্রা করে 325 মাইল পথ পেরিয়ে আমি এখানে কর্নওয়ালের ক্রোলাস গ্রামে এসে পৌঁছলাম। এখানে এসেই আমার মনটা ভালো হয়ে গেল। ক্রোলাস একটা ছোট্ট সুদৃশ্য গ্রাম। জঙ্গল, সরু কিন্তু স্বচ্ছ স্রোতস্বিনী নদী, সবুজ ঘাসের চাদরে ঢাকা বিস্তীর্ণ মাঠ, সব নিয়ে কোনো রূপকথার গ্রামের মতোই দেখায় তাকে। সবুজের ফাঁকে ফাঁকে ছোট ছোট ঘরবাড়ি মাথা তুলে দাঁড়িয়ে থাকে। যদিও তখন দিনের আলো প্রায় শেষের দিকে, শীতের সময় ছিল, ফলত কুয়াশাও ততক্ষণে ঘন হতে শুরু করেছে। তবুও সেই ঝাপসা প্রকৃতিকে অপরূপ দেখাচ্ছিল। বুক ভরে অনেকটা দম নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম। সেখানে পৌঁছলেও হ্যামিল্টন টি এস্টেট যাওয়ার পথ আমার জানা ছিল না। ঠিক করলাম স্থানীয় কাউকে একটা জিজ্ঞাসা করব, কিন্তু লোকজন চোখেই পড়ল না। বোকার মতোই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। প্রায় মিনিট 10 কাটল।
কুয়াশা তখন আরো ঘন হয়ে এসেছে, বেশ ঠান্ডাও লাগতে শুরু করেছে। হঠাৎ কিছু দূরে এক বৃদ্ধকে দেখতে পেলাম। তিনি ভেড়ার পাল নিয়ে আসছিলেন। দিনের আলো তখনও অল্প স্বল্প থাকলেও দেখলাম বৃদ্ধের হাতের লণ্ঠনটা জ্বলছে। আমি বৃদ্ধের কাছে প্রায় ছুটে গেলাম। বৃদ্ধও আমাকে দেখে থমকে দাঁড়ালেন। আমি কোনো কথা না বাড়িয়ে বললাম, হ্যামিল্টন এস্টেটে যাওয়ার পথটা একটু বলতে পারেন? বৃদ্ধ তার হাতের লণ্ঠনটা আমার মুখের দিকে তুলে ধরলেন। বৃদ্ধের মুখটা আরো পরিষ্কার করে দেখলাম। বয়সের শাখা প্রশাখা বটগাছের শিকড়ের মতো বিস্তার লাভ করেছিল। আমার দিকে অল্পক্ষণ তাকিয়ে থেকে বৃদ্ধ বললেন, আপনাকে এখানে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। আগে না, আমি থাকি কোলচেস্টারে, আজই এখানে প্রথম এসেছি। ও তাই বলুন। আপনি দয়া করে হ্যামিল্টন টি এস্টেটের পথটা একটু বলে দিন। অন্ধকারটা সম্পূর্ণ নেমে আসার আগে আমাকে সেখানে যেতে হবে। বৃদ্ধ আবার আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। এবারে ওনার দৃষ্টিটা কেমন যেন অদ্ভুত দেখালো। মনে হলো দৃষ্টিটায় হঠাৎ করেই চারিদিক থেকে প্রচুর ভয় এসে জমাট বাঁধল। তিনি বললেন, ওই চা বাগানে কেন যেতে চাইছেন আপনি? ওখানে যাবেন না, ওই জায়গাটা ভালো নয়। কথাগুলো আমার খুব অদ্ভুত লাগলো। বললাম, কেন বলুন তো? বৃদ্ধ এবার গলার স্বর একেবারে খাদে নামিয়ে বললেন, ওই চা বাগানে শয়তানের বাস, ওখানে মানুষ থাকে না, ওখানে যাবেন না। প্রেতজনির প্রতি আমার অবিশ্বাস না থাকলেও আগে তেমন একটা বিশ্বাসও ছিল না। যদিও এখন শুধুমাত্র ওই বিষয় ছাড়া অন্য কিছুতে আমার তেমন কোনো বিশ্বাস নেই। যাই হোক, তখন ভেবেছিলাম ওই বৃদ্ধের নির্ঘাত মাথা খারাপ, নইলে মাথায় বয়সের ছাপ পড়েছে। আশেপাশে অন্য কেউ থাকলে হয়তো তখনই বৃদ্ধকে ছেড়ে তাকে গিয়েই জিজ্ঞাসা করতাম, কিন্তু সেই সময় আর কাউকে দেখতে পেলাম না। অগত্যা বৃদ্ধকে হেসে বললাম, সে নিয়ে ভাববেন না, আপনি আমাকে শুধু পথটা বলে দিন, সেখানে যাওয়া আমার জন্য খুব দরকার। বৃদ্ধ আরও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে পথ বলে দিলেন, কিন্তু ততক্ষণে আলোর সবটুকু ফুরিয়েছে। এদিকে আমার কাছে আলো নেই। বুঝলাম ওই অন্ধকারে নির্জন পথ ধরে অচেনা জায়গায় পৌঁছানো আমার পক্ষে অসম্ভব। ফলত বৃদ্ধকে বললাম, আমি পথটা ঠিক বুঝতে পারছি না, তাছাড়া আমার কাছে আলোও নেই। দয়া করে আমাকে একটু সেখানে পৌঁছে দিয়ে আসবেন। বৃদ্ধ লাফিয়ে উঠলেন, বললেন, না 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 না, আমি ওদিকে যেতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলুন, আমার খুব দরকার। না 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 না, আমি ওদিকে যাব না। ওদিকে গেলে কেউ আর বেঁচে ফেরে না। ওই চা বাগানে শয়তান বাস করে। আমি যাব না, আমি যাব না। ঠিক আছে ঠিক আছে, টি এস্টেট পর্যন্ত যেতে হবে না, অন্তত কিছুটা এগিয়ে দিন দয়া করে। বৃদ্ধকে আরও কয়েকবার অনুরোধ করার পর অবশেষে তিনি রাজি হলেন। আমি তার সাথে এগিয়ে চললাম। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘরবাড়ির আলোগুলো কুয়াশায় ঝাপসা দেখাচ্ছিল। জায়গাটা আরও বেশি করে রূপকথার জায়গা বলে মনে হচ্ছিল। তা আঁকাবাঁকা পথের কয়েকটা বাঁক ঘুরতেই দেখলাম সেই সকল ঝাপসা আলোগুলোকে অন্ধকার এক নিমেষে গিলে ফেলল। চারদিক নিরেট কালো রঙে ঢেকে গেল। প্রায় মিনিট সাথে হেঁটে আরও বেশ কয়েকটা বাঁক ঘুরতেই দূরে স্বচ্ছ কুয়াশার চাদরে আচ্ছাদিত একটা হলুদ আলোর বিন্দু দেখতে পেলাম। বৃদ্ধ আলোর বিন্দুটা দেখেই থমকে দাঁড়ালেন। কাঁপা কাঁপা স্বরে বললেন, আর আমি যেতে পারবো না, আর আমি যেতে পারবো না। তারপরেই ফেরার জন্য মুখ ঘোরালেন। আমি তড়িঘড়ি জিজ্ঞাসা করলাম, কিন্তু এখান থেকে আমি যাব কোথায় সেটা তো বলে যান।
বৃদ্ধ দূরে আলোটার দিকে আঙুল তুলে বললেন, ওই যে আলোটা জ্বলছে, ওটাই তো হ্যামিল্টন টি এস্টেটের কটেজ। তারপর আবার নিজের গলার স্বর খাদে নামিয়ে বললেন, এখনো বলছি ওখানে যাবেন না, ওখানে শয়তান থাকে। কোনো মানুষ ওখানে গিয়ে জীবিত ফিরে আসে না, মানুষ ওখানে থাকেও না। এবার একটু বিরক্তি লাগলো। সম্ভবত উদ্দেশ্য মিটে গিয়েছিল বলেই বিরক্তিটা প্রকাশ করতে পারলাম। বললাম, তা জীবিত মানুষ থাকে না যখন ওই আলো জ্বালালো কে? বৃদ্ধ আমার দিকে অল্পক্ষণ তাকিয়ে রইলেন, তারপর নিজের মনেই ফিসফিস করে বললেন, শয়তানের ডাক এসেছে, এই ডাক এড়ানো যায় না, কেউ এড়াতে পারেনি, আপনিও পারবেন না। শয়তান যাকে ডাক দেয় তাকে যেতেই হয়। এরপর হঠাৎই মুখ ঘুরিয়ে ভেড়ার পাল নিয়ে তড়িঘড়ি সেখান থেকে চলে গেলেন। আমি কয়েকবার তাকে ডাকলাম, কিন্তু তিনি আর দাঁড়ালেন না, ফিরেও তাকালেন না। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। অবশেষে বৃদ্ধের লণ্ঠনের আলো ছোট হতে হতে যখন বিন্দুতে পরিণত হলো, ঠিক তখন কনকনে ঠান্ডা হাওয়ার একটা ধাক্কা এসে কাঁপিয়ে দিল। সেই সাথে আমার হুঁশও ফিরল। বৃদ্ধ যে আদপে পাগল সে ব্যাপারে নিঃসন্দেহ হয়ে মুখ ঘোরালাম, আর সাথে সাথে আঁতকে উঠলাম। একজন বেঁটে বয়স্ক ব্যক্তি নিঃশব্দে কখন যেন সেখানে এসে দাঁড়িয়েছে। জ্বলন্ত হেরিকেনটা ব্যক্তি একটু উঁচু করে ধরে থাকায় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। বয়স ঠিক কত আন্দাজ করতে পারলাম না বটে, তবে কোনো মানুষের মুখ যে ওরকম ভাবহীন নির্জীব পাথরের মতো হতে পারে সেটাই প্রথম দেখলাম। বিশেষ করে চোখ টানছিল লোকটার চোখ দুটো, একেবারে স্থির দৃষ্টি। মনে হলো লোকটা মনের ভেতর পর্যন্ত দেখে নিচ্ছে। শরীরের মধ্যেটা কেমন যেন করে উঠল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে বললাম, আপনি কে? ব্যক্তি সেই হৃদয়ভেদী দৃষ্টিতে আমার দিকে আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আসুন আমার সাথে। লোকটার গলার স্বরও ভারী অদ্ভুত। এর আগে ওরকম গলার স্বর আমি কখনো শুনিনি। খাদে তলিয়ে থাকা হিস হিসে কণ্ঠস্বরটা শুনলে মনে হয় সে যেন বহু দূর থেকে হাওয়ায় ভেসে আসছে। অবাক হয়ে বললাম, যাব মানে? কোথায় যাব? আপনি হ্যামিল্টন টি এস্টেটে যেতে চান তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে? এদিকে যারা আসে তারা এস্টেটে যাওয়ার জন্যই আসে। কেন? অন্য কোনো কারণে এদিকে কি কেউ আসে না? না, এখন চলুন, জোরে বৃষ্টি আসছে। এতক্ষণ পরিবেশের দিকে তেমন নজর দিতে পারিনি, তাছাড়া কুয়াশার জন্য ঠিক করে দেখা যাচ্ছিল না। অবাক হয়ে দেখলাম লোকটার কথার রেশ কাটার সাথে সাথে বৃষ্টি এলো, রীতিমতো ঝমঝমিয়ে। ওই ঠান্ডায় গায়ে জল পড়ার সাথে সাথে কেঁপে উঠলাম। কিন্তু অবাক হয়ে দেখলাম লোকটার ভাবে কোনো পরিবর্তন এলো না। তিনি একই রকম হিস হিসে স্বরে বললেন, চলুন স্যার। আমি আর কথা না বাড়িয়ে ব্যক্তির সাথে এগিয়ে চললাম দূরের হলুদ আলোর দিকে। কটেজে যখন পৌঁছলাম তখন বৃষ্টিতে এবার কাক ভেজা হয়ে গেছি, ঠান্ডায় কাঁপতে শুরু করেছি। তখন সেই ব্যক্তির দিকে তাকিয়ে দেখলাম তার অবস্থাও আমার মতো, কিন্তু ঠান্ডা লাগার কোনো চিহ্নই নেই, একেবারে স্থির পাথরের মতো। কিন্তু তখন ব্যাপারটা নিয়ে বিশেষ ভাবতে পারলাম না। কাঁপতে কাঁপতে বললাম, একটা তোয়ালে পাওয়া যাবে? আর জামা প্যান্ট পরিবর্তন করবো, একটু ঘর যদি পাওয়া যেত খুব ভালো হতো। আসুন স্যার। আমি ব্যক্তির সাথে গিয়ে দাঁড়ালাম একটা ঘরের সামনে। ঘরটায় গোটা তিনেক লণ্ঠন জ্বলছিল।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝারি মাপের ঘর। এই ঘরটা আপনার, আপনি এখানেই থাকবেন। থাকবো মানে? আমি এখানে কেন এসেছি আপনি জানেন? এই প্রথম লোকটাকে হাসতে দেখলাম। কান এঁটো করা হাসিটাও কেমন যেন অদ্ভুত দেখালো। হিস হিসে স্বরে বললেন, আপনি কেয়ারটেকারের চাকরির জন্য এসেছেন, তাই না? আরও অবাক হলাম। বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কি করে? আমার কথা শেষ হওয়ার আগেই ব্যক্তি বললেন, এখন যান, ভিজে জামা প্যান্ট ছেড়ে নিন। তারপর চলে গেলেন। অন্য সময় হলে হয়তো বিস্ময়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতাম, তবে তখন ঠান্ডায় দাঁত কপাটি লেগে যাচ্ছিল। তড়িঘড়ি করে ঘরে ঢুকে দরজা দিলাম। ছিদ্রযুক্ত ছোট ব্যাগটা খুলে দেখলাম সব জামা প্যান্ট ভিজে গেছে। চিন্তায় পড়লাম, কিন্তু ঘরের একদিকে চোখ যেতেই দেখলাম সেখানে তোয়ালে, জামা, প্যান্ট, সোয়েটার সবই সুন্দর করে গোছানো। একবার ভাবলাম অন্যের জিনিস পরব কিনা, কিন্তু উপায়ন্তর না পেয়ে তাই করলাম। জামা প্যান্ট পরিবর্তন হয়ে যেতেই ঘরের দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখলাম সেই ব্যক্তি। তিনি আমায় জিজ্ঞেস করলেন, স্যার, উইল ইউ হ্যাভ আ কাপ অফ টি? বেশ ঠান্ডা লাগছিল, তাছাড়া বহু বছর চায়ের স্বাদ পাইনি। বললাম, তাহলে মন্দ হয় না। ওকে স্যার। লোকটা চলেই যাচ্ছিল, ডেকে বললাম, 1 মিনিট দাঁড়ান। তিনি দাঁড়ালেন। আমি জিজ্ঞেস করলাম, এবারে বলুন তো, আমি এখানে যে চাকরির জন্য এসেছি সেটা আপনি জানলেন কেমন করে? এদিকে কোনো দরকার ছাড়া কেউ আসে না। তা আমি তো অন্য কোনো দরকারেও আসতে পারি। লোকটা আবার সেই অস্বস্তিকর কান এঁটো করা হাসি হেসে বললেন, প্রথমত আপনাকে আগে এখানে কখনো দেখিনি, আর আপনাকে দেখেও মনে হলো কাগজের বিজ্ঞাপন দেখে এসেছেন, তাই কথাটা বলেছিলাম। দেখলাম আন্দাজে ভুল হয়নি। আমার কৌতূহল বাড়ল। বললাম, এদিকে কেউ আসে না কেন? জায়গাটা যে খুব নির্জন সেটা তো দেখতেই পাচ্ছেন। তাছাড়া এই টি এস্টেট গ্রামের একেবারে শেষে, এরপরে জঙ্গল শুরু হয়। লোকজনের খুব একটা দরকার এদিকে থাকে না, তাই কেউ আসে না। উত্তরটা ঠিক মনোপুত হলো না, কিন্তু কি বলবো সেটাও বুঝতে না পেরে কথা ঘোরালাম। বললাম, আমার জামা প্যান্ট সবই ভিজে গেছে, ব্যাগে যা ছিল সেগুলোরও একই অবস্থা, তাই এগুলো পরেছি। এগুলো কি আপনার? না, ওগুলো আপনারই। আসুন আমার সাথে, ফায়ার প্লেসে আগুন ধরিয়ে দিয়েছি, সেখানে কিছুক্ষণ বসুন, আরাম পাবেন। আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। এবার লোকটা আমাকে নিয়ে একটা বড় ঘরে বসালেন। ঘরটা বেশ বড় আর সুদৃশ্য, সব কিছু যত্ন করে গুছিয়ে রাখা। এমনকি ফায়ার প্লেসের আগুনটাও মনে হলো খুব মেপে জ্বলছে। আমি গিয়ে বসলাম ফায়ার প্লেসের সামনে একটা ইজি চেয়ারে। তারপর জিজ্ঞেস করলাম, দেখেছেন, এতক্ষণ হয়ে গেল আপনার সাথে আলাপটাই করা হয়নি। আমার নাম রজার ব্লক, আমি কোলচেস্টার থেকে আসছি। আপনার নামটা? লোকটা হিস হিসে স্বরে সংক্ষিপ্ত উত্তর দিলেন, আমার নাম হেনরি, আমি এখানেই থাকি, যদিও আর কটা দিন পরে আমার ছুটি হয়ে যাবে। এরপরে আমাকে আর কিছু বলতে না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। বেশ বুঝতে পারছিলাম কটেজে আমি আর হেনরি ছাড়া আর কেউ নেই। এমন নির্জনতার মধ্যে থাকলে যে কোনো মানুষের মনেই একটা চাপা অস্বস্তির জন্ম হয়। কাজের জন্য এমন একটা জায়গায় থাকতে হবে ভেবেই আমারও মনে একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু মাইনের কথা ভেবে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলাম। তাছাড়া মানুষ তো অভ্যাসের দাস, থাকতে থাকতে সবই অভ্যেস হয়ে যাবে। মনে মনে ঠিক করে নিলাম, যতই অস্বস্তি হোক এই চাকরি ছেড়ে আমি যাব না। কিছুক্ষণ পরেই হেনরি চা আর কিছু বিস্কিট এনে রাখলো আমার সামনের ছোট্ট সুদৃশ্য টেবিলে।
খেয়াল করলাম পেয়ালার ধোঁয়া উঠতে থাকা চায়ের রং টকটকে লাল। হট করে দেখলে রক্ত ভেবে ভুল করা কিছু অস্বাভাবিক নয়। এমন রঙের চা আমি আগে কখনো দেখিনি, কিন্তু কি অসাধারণ গন্ধ সেই চায়ের। নাকে গন্ধটা যেতেই মনে হলো অনেক বেশি তরতাজা অনুভব করছি। শুধু তাই নয়, ঠান্ডা লাগাও কমে গেছে। অবশ্য ফায়ারপ্লেসের সামনে বসে থাকার কারণেও সেটা হতে পারে। সেই সুগন্ধে গোটা ঘর ম ম করতে লাগলো। রক্ত রাঙা চায়ের দিকে আমি এক দৃষ্টে চেয়ে রইলাম। হুঁশ এলো হেনরির কথায়। তিনি বললেন, চাটা খেয়ে নিন স্যার, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। আমি যাই আপনার ডিনারের ব্যবস্থা করি। আপনি সব কাজ করেন? আর কেউ থাকে না এখানে? আগে না স্যার, আমি ছিলাম, এখন আপনি এলেন, আমি সব কাজ করি। আচ্ছা, তা আমার চাকরির কি হবে হেনরি? মানে মালিক কবে আসবেন? আপনার কাজ হয়ে গেছে। কাল থেকে আপনি এই হ্যামিল্টন টি এস্টেটের কেয়ারটেকার। আপনার কথা মতোই সব হবে। কথা শুনে মনে হলো হেনরি এই বাগানের মালিক, যদিও তাকে দেখে সেটা একবারও মনে হচ্ছিল না। তবুও বললাম, চাকরি হয়ে গেছে, কিন্তু মালিকের সাথে কথা না বলে আপনি কি এই টি এস্টেটের মা? আমাকে কথা শেষ করতে না দিয়ে হেনরি বললেন, না না, আমি মালিক নই। এই টি এস্টেটের মালিক স্যার অ্যান্ড্রু হ্যামিল্টন। ও, তা তিনি আমার সাথে কথা বলবেন না? মালিক বলেই রেখেছেন, যে কাজের জন্য আসবে তাকেই যেন কাজটা দেওয়া হয়। আমার এবার খুব অদ্ভুত লাগলো। এমন আবার হয় নাকি? মাইনে ঠিকঠাক পাবো কিনা সে বিষয়ে চিন্তা হলো। হেনরি মনের ভার দূর করতে বলল, মাইনে নিয়ে চিন্তা করছেন তো করবেন না, সেটা আপনি ঠিক সময় মতো পেয়ে যাবেন। আপনার ঘরের টেবিলের ড্রয়ারে আপনার প্রথম মাসের অগ্রিম মাইনে খামে মুড়ে রাখা আছে, ফিরে গিয়ে দেখে নেবেন। আমি আরও অবাক হলাম। মেঘ না চাইতেই জল, মেঘ না চাইতেই এমনভাবে জল যদি পাওয়া যায় তাহলে একটু অবাক হওয়াটাই স্বাভাবিক। তবে হেনরি মিথ্যে বলছে বলে মনে হলো না। মনে মনে ভাবলাম, যদি সত্যি তাই হয় তাহলে এই কাজ করতে আমার কোনো সমস্যা নেই। মালিকের দেখা না পেলেও চলবে। হেনরি এবার বলল, আমি এখন চাই, কাজগুলো সেরে ফেলতে হবে। আপনি কটায় ডিনার করবেন? অগ্রিম মাইনের কথাটা শুনে একটু ভালোই লাগলো। সেজন্যই অস্বস্তি ভুলে টের পেলাম বেশ খিদে পেয়েছে। কেমন পরিস্থিতি উপস্থিত হবে সেটা জানতামই না, তাই কোলচেস্টারে সেই ভদ্রলোক যা টাকা দিয়েছিলেন সেই টাকা থেকে ফালতু খরচ করিনি। ফলত খাবারও তেমন কিছু পেটে ছিল না। ঘরের এক কোণে দাঁড় করানো বড় গ্র্যান্ডফাদার ক্লকটার দিকে তাকালাম। দেখলাম 7টার মতো বাজে। ওকে স্যার, আপাতত চা খেয়ে একটু বিশ্রাম করুন, আমি ঠিক সময়ে আপনার ডিনার দিয়ে যাব। কথা শেষ করে হেনরি ঘর থেকে চলে গেলেন। আমিও আর দেরি না করে পেয়ালা তুলে চুমুক দিলাম। সাথে সাথে টের পেলাম চায়ের স্বাদ গন্ধের থেকেও ভালো। মনে হলো শুধু ইংল্যান্ড নয়, এর থেকে সুন্দর গন্ধের ও স্বাদের চা গোটা বিশ্বে আর কোথাও পাওয়া যায় না। আমার সকল অস্বস্তি চিন্তা এক মুহূর্তে উবে গিয়ে শান্তিতে মন ভরে গেল। প্রতিটা চুমুকে আমি আরও মোহগ্রস্ত হয়ে পড়তে লাগলাম। এই নির্জন কটেজ, নিরেট নিস্তব্ধতা সবই কেমন যেন ভালো লাগতে শুরু করলো। কিন্তু ওই ক্ষণিকের ভালো লাগার কত বড় মাসুল যে আমায় দিতে হবে তার লেশমাত্র তখন আমি বুঝতে পারিনি। চা ঘুম কাটায়, শরীর তরতাজা করে, এ কথা যেমন ঠিক তেমনি ক্লান্ত পরিশ্রান্ত শরীর আরাম আর শান্তির ছোঁয়া পেলেই তাকে ঘুম এসে জাপটে ধরে, এটাও ঠিক। দীর্ঘ যাত্রা আর হাড় কাঁপানো ঠান্ডায় আমিও দারুণ ক্লান্ত হয়েছিলাম। আগুনের উষ্ণতা আর অসাধারণ স্বাদের চা খেয়ে আমার ক্লান্ত শরীরকে দারুণ শান্তি এসে জড়িয়ে ধরল।
কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুমটা ভাঙল হেনরির হিস হিসে ডাকে আর গ্র্যান্ডফাদার ক্লকটার যান্ত্রিক আর্তনাদ মেশানো অদ্ভুত একটা শব্দে। হঠাৎ শুনলে হৃদস্পন্দন বেড়ে যেতে বাধ্য। স্যার, স্যার, আপনার ডিনার তৈরি স্যার। ছিটকে উঠে বসলাম। থতমত খেয়ে বললাম, হ্যাঁ কে? ও আপনি? স্যার 9টা বাজে, আপনি খাবেন না? হ্যাঁ, খাবো খাবো খাবো। তাহলে আসুন, পাশের ঘরে আপনার ডিনার তৈরি করে রেখেছে। চলো। উঠে পড়লাম। পাশের ঘরে গিয়ে দেখলাম বেশ বড় সুদৃশ্য একটা টেবিলে আমার খাবার ঢাকা দেওয়া আছে। টেবিলটাকে ঘিরে গোটা 10 কাঠের চেয়ার। আমি একটা চেয়ারে বসলাম। হেনরি এসে প্লেটের ওপর থেকে ঢাকা সরিয়ে দিল। সাথে সাথে চোখ ছানা বড়া হয়ে গেল। কত বছর যে ওরকম খাবার দেখিনি তার ঠিক নেই। সুগন্ধেই মনে হলো পেট অর্ধেক ভরে গেছে। মনে মনে ভাবলাম, এতদিনে তাহলে ভগবান মুখ তুলে চাইলেন। অবশেষে দুঃখময় জীবনের অবসান হলো। সম্ভবত আমাকে চুপচাপ খাবারের দিকে তাকিয়ে বসে থাকতে দেখে হেনরি বলল, বসে আছেন কেন? খেয়ে নিন, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। হুঁশ ফিরতে হেনরির দিকে তাকিয়ে বললাম, আপনি বা দাঁড়িয়ে আছেন কেন? আসুন আমরা একসাথে খেয়ে নিই। না স্যার, আমি এখন খাবো না, আমার খেতে দেরি আছে, আপনি খেয়ে নিন। আমি আর কথা না বাড়িয়ে খেতে শুরু করলাম। মুখে খাবার দিতেই বুঝতে পারলাম হেনরির রান্নার হাত অসাধারণ। খিদে তো পেয়েছিলই, তার উপরে অমন সুস্বাদু খাবার। খাওয়া শেষ করতে খুব একটা সময় লাগলো না। খাওয়া শেষ করে একটা ঢেকুর তুলে বললাম, আপনার রান্নার হাত অসাধারণ। বহুদিন পর এমন সুস্বাদু খাবার খেলাম, ধন্যবাদ। ইটস মাই প্লেজার স্যার। চলুন আপনাকে আপনার ঘর পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। পেট ভর্তিই ঘুম আরও বেশি করে আমায় চেপে ধরতে শুরু করলো। চোখ খুলে রাখতেই কষ্ট হচ্ছিল। উঠে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ চলুন, আজ আমার শরীরটা খুব ক্লান্ত, বড় ঘুম পাচ্ছে। আমার ঘরে যেতে হলে বারান্দা দিয়ে যেতে হয়। হাঁটতে হাঁটতে দেখলাম বৃষ্টি কিছুটা ধরেছে, তবে থেমে যায়নি। মাঝে মধ্যে আকাশ গুড়গুড় শব্দ করে জানান দিচ্ছে আবার বৃষ্টি এলো বলে। ঘরে গিয়ে বন্ধ দরজা বন্ধ করে আলো কমিয়ে বিছানায় শরীর এলিয়ে দিলাম। রাস্তায় শুয়ে শুয়ে নরম বিছানার স্পর্শ কেমন হয় সেটা ভুলেই গেছিলাম। বহু বছর পর সেই ছোঁয়া পেতে মনে হলো আমার শরীর একেবারে হালকা হয়ে গেল। ঘুমে দু চোখ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বজ্রপাতের প্রচণ্ড গর্জনে ঘুমটা ভাঙল, আর চোখ খুলতেই আঁতকে উঠলাম। লণ্ঠনের ঢিমে আলোতে দেখলাম কালো ধোঁয়ায় তৈরি একটা মানব অবয়ব দাঁড়িয়ে আছে আমার ঠিক মুখের কাছে। তার জ্বলন্ত দুটো চোখ চেয়ে আছে আমার দিকে। কে? ছিটকে উঠে বসলাম। চোখ ঘষে ঘুম তাড়িয়ে আবার দেখলাম, কিন্তু কেউ কোথাও নেই। ভালো করে দেখতে বুঝলাম হ্যাঙ্গারে আমার ভেজা জামাটা শুকোতে দিয়েছিলাম, ছায়াটা তারই। তা আবার কম্বল গায়ে টেনে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। তার প্রধান কারণ আরেকটা শব্দ। প্রথমটায় ভেবেছিলাম ঘড়ির কাঁটার শব্দ, কিন্তু একটু ভালো করে শুনতে বুঝলাম সেটা ঘড়ির কাঁটার শব্দ নয়। ভিজে মাটির ওপরে ভারী কিছু চালালে যেমন ছপ ছপ করে শব্দ হয়, এই শব্দটাও ঠিক তেমন। আর একটু কান করতে বুঝলাম শব্দটা আমার ঘরের জানলার ঠিক বাইরে থেকেই আসছে। নির্জন অচেনা জায়গায় মধ্যরাতে তুমুল বৃষ্টি আর বজ্রপাতের শব্দের সাথে মিশে
সেই ছপাত ছপাত শব্দ মনে একটু অস্বস্তির জন্মই দিচ্ছিল। মিনিট পাঁচেক এক টানা শব্দটা হওয়ার পর আর শুয়ে থাকতে পারলাম না। দারুণ কৌতূহলের টানে বিছানা ছেড়ে উঠে এক পা করে এগিয়ে গেলাম জানলার কাছে। কাঠের পাল্লা দুটো সামান্য ফাঁক করে চোখ লাগালাম। দেখলাম বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। বজ্রপাতের আলোয় মাঝে মধ্যে সেই অন্ধকার বিঘ্নিত হচ্ছে। বুঝলাম কটেজের প্রায় গা ঘেঁষেই চা বাগান শুরু হয়েছে। পলকের জন্য দেখলেও বুঝলাম বাগানটা নেহাতি ছোট নয়। এই সবই ঠিক ছিল, শুধু একটা ব্যাপার দেখে খুব অদ্ভুত লাগলো। জানলা থেকে কয়েক হাত দূরে অন্ধকারে ঠাসা চা বাগানের মধ্যে বজ্রপাত, বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে হেনরি। সম্ভবত মাটিতে হ্যারিকেন রেখেছে, তারই হলুদ আলো পড়েছে ওর মুখে। অবাক হয়ে চেয়েছিলাম ওর দিকে। হঠাৎ হেনরি মুখ তুলে সোজাসুজি তাকালো আমার ঘরের জানলার দিকে। দুই পাল্লার মাঝে খুব সামান্যই ফাঁক করে রেখেছিল, তাই আমাকে দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু তাও মনে হলো হেনরির মরা মাছের মতো স্থির নীলচে চোখ দুটো আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। তড়িঘড়ি পাল্লা দুটো চেপে বন্ধ করে দিলাম, কিন্তু সেখানেই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এই সময় গ্র্যান্ডফাদার ক্লকটা বেজে উঠল। ঘন্টার শব্দ গুনলাম। রাত 1টা বাজে। যান্ত্রিক শব্দের রেশ কাটলে আবার সেই ছপাত ছপাত শব্দটা শুরু হলো। এরপর এক টানা প্রায় 30 মিনিট ধরে চলল শব্দটা। তারপর একেবারে থেমে গেল। কৌতূহলের বশেই আবার পাল্লা ফাঁক করে দেখলাম, না, হেনরি বা হ্যারিকেনের আলো দুটোর কোনোটাই নেই। বিছানায় ফিরে গেলাম, আবার শুয়ে পড়লাম। কিন্তু এত রাতে মাটি কোপানোর ঠিক কি কারণ হতে পারে সেটা বুঝতে পারলাম না। ঠিক করলাম পরের দিন সকাল হলে ব্যাপারটা হেনরিকে জিজ্ঞেস করব। অস্বস্তিটা আবার ফিরে আসছে। এক প্রকার জোর করেই চোখ বুঝলাম। পরদিন সকাল হলে আমার ঘরের দরজায় টোকা পড়ল। ঘুম থেকে উঠে দরজা খুলতে দেখলাম সেখানে দাঁড়িয়ে আছে হেনরি। বললেন, স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। আপনি চা খাবেন তো? তা একটু হলে মন্দ হয় না। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাওয়ার ঘরে আপনার চা আর ব্রেকফাস্ট দিচ্ছি। ঠিক আছে। আগের দিন রাতেই দেখেছিলাম আমার ঘরের লাগোয়া একটা ওয়াশরুম আছে। হেনরি চলে গেলে সোজা গিয়ে ঢুকলাম সেখানে। প্রাতকৃত্য সেরে চোখ মুখ ধুয়ে খাওয়ার ঘরে গিয়ে দেখলাম বড় টেবিলটার ওপরে আমার ব্রেকফাস্ট আর চা চাপা দেওয়া আছে। প্রথমেই পেয়ালার ওপর থেকে ঢাকা সরিয়ে চুমুক দিলাম। সেই এক স্বাদ, এক গন্ধ, আমি আবার মোহিত হয়ে গেলাম। ব্রেকফাস্ট আর চা শেষ করে বেরোলাম কটেজের বাইরে। বৃষ্টি থামলেও আকাশের মেঘ তখনও কাটেনি। বৃষ্টিস্নাত প্রকৃতি কুয়াশার সমুদ্রে ডুবে আছে। বেশ লাগলো প্রকৃতির এই রূপ। গতরাতে ভেবেছিলাম সম্ভবত কটেজের পেছন দিকে চা বাগান, কিন্তু এবারে দেখলাম আসলে কটেজটাকে ঘিরে রয়েছে চা বাগান। হঠাৎ করে এমন আরামের জীবনের ছোঁয়া পেতেই হয়তো আমার লোভটা একটু বেড়ে গিয়েছিল। মনে হলো একটা সিগারেট পাওয়া গেলে বড় ভালো হতো। যদিও কোলচেস্টারই যখনই ছিলাম তখনই অলিক স্বপ্নটুকু দেখার সাহসও করতে পারতাম না। বিশাল চা বাগানের দিকে তাকিয়ে এসবই ভাবছিলাম, হঠাৎ পেছন থেকে হেনরির ডাক শুনতে পেলাম। স্যার, এই নিন। সাথে সাথে ঘুরে দাঁড়ালাম। দেখলাম হেনরি এক বাক্স উৎকৃষ্ট দামি সিগার আর একটা দেশলাই বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় অবাক হয়ে যাওয়াটাই স্বাভাবিক। মনে মনে ভাবলাম, এই লোকটা অন্তর্যামী না কি? যা ভাবি বলার আগেই করে দেয়।
এমনটা সম্ভব নাকি? হেনরি এবার সিগার আর দেশলাই বাক্স আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিন স্যার। এগুলো কি আমার? ইয়েস স্যার। তা আমি যে সিগারেটের কথা ভাবছি সেটা তুমি জানলে কেমন করে? সবই ব্যবস্থা করে রাখা ছিল, কাল রাতে আপনাকে দিতে ভুলে গিয়েছিলাম। আর এখন আপনি সিগারের কথা ভাবছিলেন সেটা আমি জানতাম না। ও আচ্ছা, নিজেকে বোঝালাম কোইন্সিডেন্টলি অনেক কিছুই তো হতে পারে, এটা হয়তো তেমনই একটা ঘটনা। হেনরির হাত থেকে সিগার আর দেশলাই বাক্সটা নিলাম। ঠিক এই সময় ওর হাতে আমার হাত লাগলো। মনে হলো যেন আমার শরীরের মধ্যে দিয়ে পলকের জন্য বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। বরফের থেকেও যেন ঠান্ডা সেই হাতের ছোঁয়া। তড়িঘড়ি আমি হাত সরিয়ে নিয়ে তাকালাম হেনরির দিকে। তার চোখ মুখ ভাবহীন, পাথরের মতো স্থির। পরক্ষণেই ভাবলাম লোকটা একা হাতে রান্না বান্না থেকে শুরু করে বাকি সব কাজ করে, জলও নিশ্চয়ই ঘাঁটতে হয়, সেই সাথে শীতের সকাল, তাই হয়তো হাতটা অতটা ঠান্ডা হয়ে আছে। যাই হোক, আমি হাত সরিয়ে নিতে তিনি বললেন, আপনার আর কিছু কি লাগবে স্যার? না, আর কিছু লাগবে না। ওকে স্যার, তাহলে আমি চাই। এবার একটা সিগারেট ধরিয়ে প্রশ্ন করলাম, গত রাতে বা সকালে যে চা খাওয়ালেন তা কি এই বাগানেরই? আগে হ্যাঁ স্যার। সত্যি বলতেই হচ্ছে, অসাধারণ স্বাদ। এই টি এস্টেটের চায়ের থেকে সুস্বাদু সুগন্ধি চা ইংল্যান্ডের অন্য কোথাও পাবেন না আপনি। হ্যামিল্টন সাহেব অনেক দরদ দিয়ে এই বাগান তৈরি করেছিলেন। করেছিলেন মানে? তিনি কি আর বেঁচে নেই? আছেন। এই চা বাগান তাঁর কলিজার টুকরো, একে ফেলে রেখে তিনি যেতে পারবেন না। কিন্তু সারা জীবন তো কেউ বেঁচে থাকতে পারেন না। হয়তো কেউ কেউ পারেন। মানে? সব প্রশ্নের উত্তর সব সময় দেওয়া যায় না। কিছু উত্তর নিজে থেকে খুঁজে বের করাই ভালো। আরো কিছুদিন থাকুন, সব ধীরে ধীরে জেনে যাবেন। বুঝলাম হেনরি কথা ঘোরাতে চাইছেন। আমিও এ বিষয়ে আর কথা বাড়ালাম না। কুয়াশা তখন আরও কিছুটা কেটেছে। জিজ্ঞেস করলাম, তা হেনরি, এই বাগানে কতজন কাজ করে? এখানে কেউ কাজ করে না। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এত বড় চা বাগান, বাগানটা দেখলেই বোঝা যায় সেটাকে রীতিমতো যত্নে রাখা হয়। চারিদিক একেবারে সাফ সুতরো। কেউ কাজ না করলে এত বড় বাগান এমন পরিষ্কার রাখা সম্ভব নাকি? একবার ভাবলাম হেনরি আমার সাথে মজা করার চেষ্টা করছেন। পরক্ষণই ওর পাথরের মতো নির্জীব মুখ দেখে সে ভাবনা বদলালাম। কৌতূহলী স্বরে বললাম, কেউ কাজ করে না মানে? এত বড় চা বাগান এমনিই পড়ে থাকে নাকি? গাছের যত্ন, চা পাতা তোলা, সেসব ঠিকঠাক করা, বাজারে বিক্রি করা, এসব কাজ তাহলে করে কে? বাগানটা দেখেও তো মনে হচ্ছে না এতটুকু অযত্নে থাকে। তাহলে এসব কাজ কে করে? হেনরি কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমি করি। হ্যামিল্টন টি এস্টেটে আসা থেকে বিস্ময়ে এতবার ধাক্কা দিয়েছিল যে সেটা গা সওয়া হয়ে গিয়েছিল। তাই এবারে আর বিস্মিত হলাম না, বরং একটু রাগই হলো। বললাম, আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? হ্যাঁ, এত বড় চা বাগানের সব কাজ একজনের পক্ষে কি করা কখনো সম্ভব? হেনরি আবার আমার দিকে সেই অন্তর্ভেদী স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন। মেঘ আর কুয়াশার পরত ভেদ করে আসা ঝাপসা সূর্যালোকে ওর চোখ দুটো চকচক করে উঠল। আমার গায়ে কেন জানি না কাঁটা দিয়ে উঠল। সেই সাথে মনের মধ্যেকার অস্বস্তিটা এক লাফে অনেকটা বেড়ে গেল। আরও কিছু বলতে গিয়ে থেমে গেলাম। হঠাৎ হেনরি গম্ভীর মুখে কান এঁটো করা অস্বস্তিকর হাসিটা ধীরে ধীরে ফুটে উঠল। আমার দেহে একটু কাঁপ লাগলো।
হাসিটা মুখে রেখেই হেনরি সাপের মতো হিস হিসে স্বরে বললেন, আপনার কৌতূহল বড় বেশি, তা থাকা ভালো। কৌতূহলই তো মানুষকে জ্ঞানের সন্ধান দেয়। তবে মনে রাখবেন, অনেক সময় কৌতূহলের টানে মানুষ অকাল মৃত্যুর দিকেও ছুটে যায়। আবার কখনো মৃত্যু মানুষকে ঘিরে রাখে, কিন্তু তীব্র কৌতূহল তাকে সেটা বুঝতেও দেয় না। আমি বোকার মতো হাঁ করে কথাগুলো শুধু শুনলাম। কথাগুলোর মানে কিছুই বুঝতে পারলাম না, কিন্তু বলতে দ্বিধা নেই, ওই পরিবেশে কথাগুলো আমার অস্বস্তিটা আরও কিছুটা বাড়িয়ে দিল। তার মানে? সময় হলে মানেটা আপনি ঠিক বুঝে যাবেন। এত ধাঁধা না করে যা বলার একটু পরিষ্কার করে বলুন না। হেনরির মুখের হাসিটা মিলিয়ে গিয়ে আবারও সেই গম্ভীর ভাব ফুটে উঠল। বললেন, আপনাকে তো সোজা কথাতেই বললাম, আপনি তো বিশ্বাস করছেন না। এত বড় বাগান, এই কটেজ, সবার কাজ আপনি একা করেন। আপনি বলুন, এটা কি বিশ্বাসযোগ্য? কোনো সাধারণ মানুষ এই কথাটা বিশ্বাস করবে? বিশ্বাস না করলে করবেন না, কিন্তু এটাই সত্যি। কথাটা বলে হেনরি মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিলেন। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, তা আপনি তো গত রাতে বললেন আর কটা দিন পরেই আপনার ছুটি, তখন এসব কাজ কে করবে? হেনরি অল্পক্ষণ চুপ করে থেকে বললেন, কেন আপনি? আমি এসবের কিছুই জানি না। বিজ্ঞাপনও তো তেমন কিছু লেখা ছিল না। আমি তো ভেবেছিলাম শুধু চা বাগানের দেখাশোনা করতে হবে। তা এসবও তো দেখাশোনার মধ্যেই পড়ছে। তাছাড়া আমি যতদিন আছি সব দেখে নিন ভালো করে। চিন্তা করবেন না, আপনিও সব শিখে যাবেন। এই যেমন আমি শিখে গেছি, ঠিক তেমন। এরপর হেনরি আর দাঁড়ালো না, কটেজের ভেতর চলে গেল। আমি চুপচাপ চা গাছগুলোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। ঘটনাগুলো আমার একেবারেই ভালো লাগছিল না। একবার ভাবলাম এখান থেকে কেটে পড়ি, কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল দেনার কথা। ঠিক করলাম অন্তত 2 মাস কাজ করে মাইনে নিয়ে ভেগে পড়ব। এরপর সারাদিন কটেজটা, চা বাগানটা ভালো করে ঘুরে দেখলাম। 2 মাস হলেও যে জায়গায় থাকতে হবে সেই জায়গাটা ভালো করে দেখে নেওয়াটা উচিত। এর সাথেই অবাক হয়ে হেনরিকে দেখে গেলাম। বৃদ্ধের শরীরে যেন ক্লান্তি বলে কিছু নেই। গম্ভীর পাথরের মতো মুখ নিয়ে অভাবনীয় খাটতে পারে। তার কথাগুলো যে সত্যি সেটাও বেশ বুঝলাম। চা গাছগুলো পরিষ্কার করা থেকে শুরু করে পাতা তোলা, সেগুলো বাছাই করা, শুকোতে দেওয়া, বৃদ্ধ একা সব কাজ করে গেলেন। আর একটা ব্যাপার খেয়াল করলাম, তিনি অদ্ভুত দ্রুত গতিতে কাজ করতে পারেন। দুপুর ঠিক 12টার দিকে হেনরি আমায় বললেন, আপনি লাঞ্চ করবেন? আপনি কাজ শেষ করে নিন, তারপর না হয় দুজনে একসাথে খাবো। আপনি লাঞ্চ করে নিন, আমার খেতে দেরি হবে। হ্যাঁ, তো সমস্যা কি? ব্রেকফাস্ট ভারী ছিল, আমার পেট ভর্তি আছে। ওকে স্যার। এরপর তিনি কাজ শুরু করলেন। দুপুর 2টো নাগাদ খিদেটা বেশ জাঁকিয়ে পেল, কিন্তু অবাক হয়ে দেখলাম হেনরির কোনো বিরাম নেই। তিনি একই উদ্যমে, একই রকম দ্রুত গতিতে কাজ করে যাচ্ছেন। তাকে ডাকলাম, হেনরি, হেনরি। তিনি এলে বললাম, আপনার কাজ কি এখনো হয়নি? না, এখনো কিছুটা বাকি আছে। কাজ থামিয়ে তাহলে চলুন একটু খেয়ে নেওয়া যাক। একটু অপেক্ষা করুন, খাবার গরম করে আপনাকে খেতে দিয়ে দিচ্ছি। আপনি খেয়ে নিন, আমার খেতে দেরি আছে। আর কত দেরি করবেন? হেনরি উত্তর না দিয়ে চলে গেলেন। আমিও উঠে বসলাম খাবার টেবিলে। অল্পক্ষণ পরই আমার লাঞ্চ চলে এলো। রীতিমতো রাজকীয় খাবার। সানন্দে সেসব খেয়ে নিলাম। হেনরি দাঁড়িয়েই রইলেন। আমার খাওয়া শেষ হলে সে প্লেট তুলে নিয়ে চলে গেলেন। দুপুরে ঘুমোনোর অভ্যেস আমার কোনো কালেই ছিল না, কিন্তু ওই দিন খাওয়ার পরেই ঝিমুনি লাগলো। অতি অল্প সময়ের মধ্যে সেটা তন্দ্রার রূপ নিল। বুঝলাম বেশিক্ষণ জেগে থাকা সম্ভব নয়। ঠিক করেছিলাম খেয়ে উঠে একটু গ্রামটা ঘুরে দেখে আসবো, কিন্তু সেই পরিকল্পনা বাদ দিয়ে নিজের ঘরে চলে গেলাম। বিছানায়
শুতেই তলিয়ে গেলাম গভীর ঘুমে। ঘুমটা ভাঙল সন্ধ্যের সময়। ঘর তখন ঘুটঘুট করছে অন্ধকার। বিছানায় উঠে বসতেই দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখলাম হেনরি হাতে একটা লণ্ঠন আর একটা হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি ঘরে ঢুকে সেই দুটো জায়গা মতো রেখে দিয়ে বললেন, আপনি চা খাবেন তো? ঘুম থেকে ওঠার পর থেকেই কেন জানি না আমার আর এতটুকু ভালো লাগছিল না। মনের দরজায় কড়া নেড়ে কেউ বারবার বলছিল এখান থেকে চলে যাওয়াই শ্রেয়। অস্বস্তিটাও থেকে থেকে বেড়ে উঠছিল। নিজেকে খুব অবসাদগ্রস্ত মনে হচ্ছিল, আর হেনরিকে হঠাৎ করে ভয় লাগতে শুরু করলো। সেই ভাবটাকে যা হোক করে চেপে বললাম, হ্যাঁ নিয়ে আসুন। ফায়ার প্লেসের আগুন জ্বেলে দিয়েছি, সেখানে গিয়ে বসুন, আপনার চা নিয়ে যাচ্ছি। এই বলে হেনরি ঘর থেকে বেরিয়ে গেলেন। তীব্র অস্বস্তিকে সঙ্গী করে এগিয়ে গেলাম বসার ঘরের দিকে। বসার ঘরে যেতে হলে একটা সরু লন পেরিয়ে যেতে হয়। লনের দুপাশের দেওয়ালে বেশ কয়েকটা বাতি দানিয়ে আছে, সেগুলো জ্বলছিল। আলো আঁধারির মিশেলে দারুণ রহস্যময় দেখাচ্ছিল লনটাকে। আগের দিন খেয়াল না করলে ওই দিন সকালে কটেজটা ঘুরে দেখার সময় লক্ষ্য করেছিলাম লনটার দুপাশেই বেশ কয়েকটা ঘর আছে। সেগুলোর মধ্যে একটা ঘরের সামনে যেতেই আমার মনে হলো সেটার ভেতর থেকে খুব ক্ষীণ স্বরে ফিসফিস করে কেউ বলছে, এখানে থেকো না, চলে যাও, সময় থাকতে পালাও এখান থেকে, এই জায়গা নরকের থেকেও ভয়ঙ্কর, পালাও। এমনিতে সরু লনটার মধ্যে দিয়ে হাওয়া বয়ে গেলে একটা ফিসফিসে শব্দ হয়। সকালে হাওয়াও দিচ্ছিল, তাই তখন ব্যাপারটাকে মনের ভুল ভেবে চলে গিয়েছিলাম। কিন্তু সন্ধেবেলাতেও ঘরটার সামনে দিয়ে যাওয়ার সময় সেই একই ফিসফিসে স্বরের সাবধানবাণী শুনে থমকে দাঁড়িয়ে পড়লাম। তখন কিন্তু কোনো হাওয়া ছিল না লনে। রহস্যে ঠাসা এই আলো আধারিতে নির্জন লনে আমার গোটা শরীর শিরশির করে উঠল। বেশ টের পেলাম পা দুটো কেমন যেন অবশ হয়ে গেছে, এগোতে পারছিলাম না। এটার কারণ সম্ভবত ছিল আমার তীব্র কৌতূহল। কিছুক্ষণ চুপচাপ কান খাড়া করে দাঁড়িয়ে রইলাম। ফিসফিসে কথাগুলো ভালো করে শুনলাম। পালিয়ে যাও এখান থেকে, এই কটেজ আত্মাকে গিলে খায়, সময় থাকতে এখান থেকে পালাও, নইলে এই অভিশাপ তোমাকেও গিলে খাবে, পালাও, পালাও এখান থেকে। কৌতূহল আর সামলাতে না পেরে নিচু স্বরে বললাম, কে কে আছেন এই ঘরে? আমার প্রশ্নের কোনো উত্তর কিন্তু এলো না। একটানা কেউ সেই সাবধানবাণী বলে চলল, চলে যাও, চলে যাও, একদম পালিয়ে যাও, এই অভিশাপ কাউকে ছাড়বে না, কাউকে থাকতে দেবে না। আমার কৌতূহল আরো বেড়ে উঠল। এবার আমি ধীরে ধীরে হাত বাড়ালাম দরজার হাতলের দিকে। কিন্তু ঠিক যখন হাতলটা ধরতে যাব সেই সময় পরিচিত স্বরের ডাক শুনে থমকে গেলাম। হেনরির গলা। দাঁড়ান, কি করছেন এখানে? হেনরিকে দেখে দরজা থেকে একটু সরে গিয়ে আমতা আমতা করে বললাম, না মানে ঘরটা দেখতে যাচ্ছিলাম। কোনো দরকার নেই, চলুন, আপনার চা স্ন্যাক্স দিয়ে দিয়েছি। আমি কথা না বাড়িয়ে বললাম, হ্যাঁ চলুন। চলে গেলাম বটে, তবে কৌতূহলটা কমল না, উল্টে বেশ কিছুটা বেড়ে উঠল। ঠিক করলাম রাতে একবার চুপি চুপি আসব, তখন ঘরটা ভালো করে দেখে নেব। ঘরটার মধ্যে সত্যি কেউ আছে কিনা সেটা জানতেই হবে। রাত পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হলো না, তার আগেই সুযোগ পেয়ে গেলাম। তখন আমি চা খাচ্ছিলাম।
হঠাৎ হেনরি এসে বললেন, আপনাকে কিছুক্ষণ একা থাকতে হবে। গাছের সার আনার জন্য আমাকে একটু বাইরে যেতে হবে। আপনার কোনো সমস্যা হবে না তো? ভাবলাম বলি এই নির্জন অন্ধকার কটেজে আমি একা থাকতে পারবো না, কিন্তু পরক্ষণেই আমার মনে হলো ঘরটা দেখার এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না। বললাম, না না, আপনি যান, আমি ঠিক থাকতে পারবো। হেনরি আর কিছু না বলে বেরিয়ে গেলেন। আগেই বলেছি, চাটা খেলেই শরীর তরতাজা হওয়ার জায়গায় কেমন একটু ঝিমিয়ে যায়, মাথা অল্প ঝিমঝিম করে। কড়া হুইস্কিতে বহু বছর পরে চুমুক দিলে প্রথম ঢোকেই যেমন মাথা ধরে যায়, কিছুটা তেমন। তবে এই ভাবটার লোভেই বারবার চা খেতে ইচ্ছে হয়। আমার মাথাও তখন অল্প ঝিমঝিম করতে শুরু করেছে। সেটা উপেক্ষা করেই একটা হ্যারিকেন নিয়ে বসার ঘর থেকে বেরিয়ে লন ধরলাম। ঘরটার সামনে গিয়ে বন্ধ দরজায় কান লাগালাম। আবার শুনতে পেলাম সেই সাবধান বাণী, চলে যা, চলে যা, একদম পালিয়ে যাও। এই অভিশাপ কাউকে ছাড়বে না, কাউকে থাকতে দেবে না। এই অভিশাপ কাউকে ছাড়বে না, কাউকে থাকতে দেবে না। কথাগুলো তখন অনেক বেশি পরিষ্কার। কিছুক্ষণ শোনার পরে দরজার হাতল ধরে একটা আলতো ঠেলা দিলাম। বুঝলাম দরজা ভেতর থেকে বন্ধ নয়। ধীরে ধীরে দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে দরজা আবার বন্ধ করে দিলাম। দেখলাম ঘরটা মাপে আমার ঘরের মতোই, কিন্তু একদমই গোছানো নয়। ঘরের মধ্যে খাট, বিছানা, চেয়ার, টেবিল সবই আছে। সর্বত্রই ধুলোর মোটা পরত। দেওয়ালে মাকড়সার জাল আর ঝুলের আধিক্য চোখে পড়ল। ঘরটা যে যত্নের একেবারেই বাইরে আছে সেটা বুঝতে কোনো সমস্যা হলো না, কিন্তু ওই ঘরে আগে কেউ যে থাকতো সেটা বুঝলাম টেবিলের ওপরে সাজানো কাগজপত্র আর হ্যাঙ্গারে ঝোলানো ধুলোভর্তি জামা প্যান্ট দেখে। ঘরটার মধ্যে বহু বছরের বদ্ধ হাওয়ার দম আটকানো গন্ধ, সাথে ইঁদুরের বিষ্ঠার গন্ধ মিশে সেটাকে আরো অস্বস্তিকর করে তুলেছে। কিন্তু কাউকে দেখতে পেলাম না। একবার ভাবলাম সবই আমার মনের কল্পনা, কিন্তু তিনবার এত ভুল শোনা কি সম্ভব? ঘরের মধ্যে কিছুক্ষণ দেখার পর সোজা গিয়ে দাঁড়ালাম টেবিলের সামনে। টেবিলের ওপরে সারি সারি কাগজপত্র আর কয়েকটা ধুলো ভর্তি ডায়েরি চোখে পড়ল। একটা ডায়েরি তুলে নিয়ে ধুলো ঝেড়ে পাতা উল্টালাম। দেখলাম বেশ কয়েক পাতা লেখা আছে। হ্যারিকেনের আলোতেই পড়তে শুরু করলাম ডায়েরিটা। পড়তে পড়তে আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কাঁপতে শুরু করলো। ডায়েরিতে যা পড়েছিলাম সেসব যথাসম্ভব ছোট করে এখানে তুলে দিচ্ছি। সবটাই লেখার ইচ্ছে ছিল, কিন্তু একটু একটু করে আমার হাতে সময় কমে আসছে। নিজের মস্তিষ্কের ওপর আমার আর কতক্ষণ আয়ত্ত থাকবে আমি জানি না। লেখাটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। হ্যামিল্টন টি এস্টেটে আছি প্রায় 3 মাস হতে যায়। এখানে এসে ভেবেছিলাম বেশ শান্তিতে এই দিনগুলো কেটে যাবে, ভবিষ্যতের বিশেষ চিন্তাও আর থাকবে না। কিন্তু এখন বুঝতে পারছি সেসব আমার ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই ছিল না। এখানে আসা থেকে বেশ কয়েকবার আমার মন আমাকে জায়গা ছেড়ে চলে যাওয়ার উপদেশ দিয়েছে, কিন্তু তীব্র কৌতূহল আর নিশ্চিন্ত ভবিষ্যতের লোভে আমি এখান থেকে যাইনি। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। এখানে প্রথম যেদিন আসি সেদিন স্থানীয়রা আমাকে সাবধান করেছিলেন, বলেছিলেন এখানে জীবিত কেউ থাকে না, এখানে নাকি শয়তান বাস করে, আর একবার যে তার কাছে গিয়ে পড়ে তার আর এখান থেকে ফেরা হয় না। কিন্তু আমি সেসব কথায় কান দিইনি।
এই 3 মাসে আমি এমন অনেক কিছুই জানতে পেরেছি যেসব কথা অন্য কাউকে বললে সে আমাকে বদ্ধ উন্মাদ ছাড়া আর কিছু ভাববে না। কিন্তু কথাগুলো যে অক্ষরে অক্ষরে সত্যি তার প্রত্যক্ষ প্রমাণ আমি নিজে। গুছিয়ে কিছু লেখার মতো মানসিক স্থিতি আমার এখন নেই, তবুও যতটা পারছি সংক্ষেপে গুছিয়ে কথাগুলো লেখার চেষ্টা করছি। প্রথম যখন এখানে আসি তখন একজন মাত্র মানুষই এখানে ছিল, এখানকার কেয়ারটেকার রবার্ট ব্রিফল্ট। লোকটাকে দেখলেই আমার কেমন একটা অস্বস্তি হতো। মনে হতো মানুষটা আদবে রক্ত মাংসের সাধারণ মানুষই নয়, রক্ত মাংসের তৈরি কোনো পুতুল যাকে নিয়ন্ত্রণ করে অন্য কেউ। ওর চোখ দুটো কেমন অদ্ভুত লাগতো। আরো অবাক হয়েছিলাম যখন জানলাম এই সুবিশাল টি এস্টেটে অন্য কেউ কাজ করে না, সকল কাজ সে একা করে। প্রথমটাই বিশ্বাস করতে পারিনি, কিন্তু পরে সব দেখে সেই কথা বিশ্বাস করতে আমি বাধ্য হয়েছিলাম। রবার্ট সত্যি চা বাগান আর কটেজ দুটোরই সকল কাজ একা হাতে করত। এর কারণ জানতে চাইলে সে কখনোই তেমন কোনো উত্তর দিত না। নানান দুর্বোধ্য কথা বলে আরো বেশি করে বিভ্রান্তির সৃষ্টি করত। কিন্তু একদিন রাতে এমন এক দৃশ্য দেখলাম যা আমার কৌতূহলকে আরো কয়েক ধাপ বাড়িয়ে দিল। সময়টা ছিল গভীর রাত, আমি ঘুমে তলিয়েছিলাম। হঠাৎ মাটি কোপানোর শব্দে ঘুমটা ভেঙে গেল। শব্দ লক্ষ্য করে গিয়ে দেখলাম সেটা আসছে কটেজের পিছনের চা বাগান থেকে। চুপিসারে সেখানে গিয়ে দেখলাম হ্যারিকেনের আলোয় রবার্ট মাটি কোপাচ্ছে, আর ওর পাশে মাটিতে শোয়ানো আছে 3টে দেহ, মানব দেহ। 3 জনেরই মাথা থ্যাঁতলানো। মাটি খুঁড়ে রবার্ট 3 জনকে পুঁতে দিল। এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবে দারুণ ভয় এসে গিলে খেল আমাকে। ভেবেছিলাম আসলে রবার্ট একজন পাগল খুনি, তার ভয়েই হয়তো কেউ আসে না এদিকে। নিজের নিরাপত্তা নিয়েও চিন্তায় পড়লাম। কোনো কথা না বলে সেই রাতে সেখান থেকে চলে এলাম ঘরে। ঠিক করলাম আর এখানে থাকা যাবে না, সকালের আলো ফুটলেই পালাবো। কিন্তু সেটা হলো না। পরের দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত রবার্ট আমাকে এতটুকু সময়ের জন্য চোখের আড়াল হতে দিল না। কিন্তু সন্ধ্যের পরে সে আমাকে একা রেখে কটেজ ছেড়ে বের হলো। ভেবেছিলাম সেই সুযোগেই পালাবো, কিন্তু বাধা দিল প্রকৃতি। রবার্ট কটেজ ছাড়ার সাথে সাথেই চোখ ধাঁধানো বজ্রপাতের সাথে শুরু হলো তুমুল বৃষ্টি। অগত্যা থেকে যেতে বাধ্য হলাম। এই কটেজে অনেকগুলো ঘর আছে। কটেজের একেবারে পশ্চিমের ঘরটা সব সময়ই বন্ধ থাকতো। রবার্টকে বলতে সে আমাকে অন্যান্য ঘরগুলো দেখালেও ওই ঘরটা কখনো দেখাতে চাইতো না। ফলত ঘরটা সম্পর্কে আমার কৌতূহল দিন দিন আরো বেড়ে উঠছিল। সুযোগ পেয়ে সোজা গিয়ে ঢুকলাম ঘরটায়। সেখানে ডায়েরিটা পাই। এই কটেজ ও চা বাগানের মালিক অ্যান্ড্রু হ্যামিল্টনের ডায়েরি। সেটা থেকেই এই কটেজের ইতিহাস আর অভিশাপের কথা জানলাম। অ্যান্ড্রু হ্যামিল্টন ছিলেন একজন ব্যবসায়ী, উদ্ভিদ বিজ্ঞানী। তিনি এমন এক প্রকার চায়ের খুঁজেছিলেন যেটা হবে সেরা আর সেরা। তার গন্ধ, স্বাদ, রং সবই হবে শ্রেষ্ঠ। নানান পরীক্ষা নিরীক্ষার পরে অবশেষে তিনি তেমন চা গাছ তৈরি করতে সক্ষম হলেন। তিনি আবিষ্কার করেন মানব দেহ যদি চা গাছের সার হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেই চা গাছ হবে শ্রেষ্ঠ। সেই মতো তিনি কাজও শুরু করে দিলেন। শিকার করতে লাগলেন মানুষ। ততদিনে এই টি এস্টেট তৈরি হয়ে গেছে। অ্যান্ড্রু লোকেদের বুঝিয়ে বা কখনো লোভ দেখিয়ে নিয়ে আসতে লাগলেন এখানে। তারপরে তাদের নৃশংসভাবে হত্যা করে মাথা থেঁতলে পুঁতে দিতে লাগলেন চা গাছের গোড়ায়। এই বাগানের চায়ের রং সেই জন্যই রক্তের মতো লাল হয়।
স্বাদ আর গন্ধেও সেই চা হলো বিশ্বসেরা। ক্রমে অ্যান্ড্রু টি এস্টেটের চা বিশ্বব্যাপী নাম করতে শুরু করল। তিনিও অঢেল টাকার মালিক হলেন। চাইলে তিনি এই মারণযজ্ঞ থামাতে পারতেন, কিন্তু ততদিনে রক্ত আর টাকার নেশা তাঁর সকল সুস্থ চিন্তা ভাবনাকে গিলে খেয়েছে। তখন তিনি শুধু একটা জিনিসই জানেন, যত মানুষ তত চা গাছ, আর যত গাছ তত টাকা। কিন্তু সবসময় মানুষ জোয়ার করাও তো মুখের কথা নয়। তেমনই একটা সময় উপস্থিত হলো। টানা কয়েক মাস অ্যান্ড্রু কোনো মানুষই পেলেন না। ক্রমে তিনি প্রায় পাগলের মতো হয়ে গেলেন। অবশেষে লোভের বশবর্তী হয়ে তিনি একদিন ঠিক করলেন নিজের পরিবারকে উৎসর্গ করবেন চা বাগানের উদ্দেশ্যে। পরিকল্পনা মতোই কাজ করলেন। স্ত্রী আর 3 ছেলেকে নিয়ে এলেন এখানে। তারপরে তাদের এক এক করে মেরে পুঁতে দিলেন চা বাগানে। এতে অ্যান্ড্রুর চাহিদা পূরণ হলেও আরেকটা সমস্যা শুরু হলো। ধীরে ধীরে একাকিত্ব গিলতে শুরু করলো তাকে। তিনি যেখানেই যেতেন তাঁর স্ত্রী আর 3 ছেলের আত্মাকে সব জায়গায় দেখতে লাগলেন। ক্রমে দারুণ অবসাদগ্রস্ত হয়ে তিনি এসে পাকাপাকিভাবে উঠলেন এই টি এস্টেটে। পাছে লোভের বশবর্তী হয়ে আরো মানুষ খুন করেন, সেই ভয়ে সকলকে কাজ থেকে ছাড়িয়ে দিলেন। শুরু করলেন নির্জন বাস। একাকিত্বের জমাট অন্ধকার দিন দিন তাকে আরো গিলে নিল। ডায়েরি অনুযায়ী শেষের দিকে অ্যান্ড্রু শুধু নিজের পরিবার নয়, যতজন নিরপরাধ মানুষকে নিজের স্বার্থ চরিতার্থ করতে খুন করে ওই চা গাছগুলোর খাদ্যে পরিণত করেছিলেন, তাদের সকলকেই দেখতে পেতেন। তারা নাকি সর্বদা ওনাকে টেনে নিয়ে যেতে চাইতো অন্ধকারের দুনিয়ায়। শেষে একদিন অবসাদের তীব্র জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে অ্যান্ড্রু হ্যামিল্টন আত্মহত্যাকে বেছে নিলেন মুক্তির পথ হিসেবে। কিন্তু মৃত্যুর পরেও তিনি এই টি এস্টেট ছেড়ে যেতে পারেননি। তার লোভ পাপ তাকে যেতে দেয়নি। তিনি রূপান্তরিত হলেন এই সমগ্র চা বাগানে, পরিণত হলেন একাকিত্বের অভিশাপে। এই অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় নেই, আর যে একবার এই অভিশাপের মধ্যে এসে পড়বে তারও বাঁচার কোনো উপায় থাকে না। একবার ঢোকার পরে এই স্টেট ছেড়ে পালানোর সকল পথই তার জন্য বন্ধ হয়ে যায়। তার আত্মা আটকে যায় এই কটেজেরই কোনো একটা ঘরে, আর তার দেহ পরিণত হয় অ্যান্ড্রু হ্যামিল্টনের অভিশপ্ত আত্মার আজ্ঞাবহ দাসে। অ্যান্ড্রু তখন নিজের ইচ্ছে মতো সেই দেহকে দিয়ে তার সকল কাজ করিয়ে নেন, জোগাড় করে আনে নতুন নতুন শিকার। তারপরে সেই সকল শিকারেরও একই পরিণত হয়, এই বিশাল চা বাগানের খাদ্য হয়ে যায় তারা। আমি হেনরি পাউলো। এই টি এস্টেট থেকে আমিও যে আর কখনো পালাতে পারবো না সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। রোজ সে আসে, জাপটে ধরে আমার সকল চেতনাকে। তারপরে কি হয় আমি জানি না। এখনো আমি তার উপস্থিতি স্পষ্ট অনুভব করছি। নিজের চেতনা যে আর বেশিক্ষণ আমি ধরে রাখতে পারবো না সেটা বুঝতে পারছি। আমি হেনরি পাউলো, বর্তমানে হ্যামিল্টন টি এস্টেটের একমাত্র জীবিত কর্মচারী, এই অসমাপ্ত অভিশাপের একমাত্র জীবিত অধিকারী। আমার পরে যে এই অভিশপ্ত পুরীতে আসবে তার জন্যই লিখে রেখে যাচ্ছি এই সব কথা। যদি এই লেখা কখনো কেউ পায় তাহলে সে যেন পালানোর চেষ্টা করে, কারণ এই অভিশাপের কোনো শেষ নেই। এরপরেও আরও কিছু লেখা ছিল, কিন্তু সেসব আর পড়তে পারলাম না। তার আগেই শব্দ করে ঘরের দরজা খোলার শব্দ হলো। দেখলাম সেখানে হেনরি দাঁড়িয়ে আছে।
বুঝতে সমস্যা হলো না, ওটাই আমার পূর্ববর্তী কেয়ারটেকার হেনরি পাউলো। তার পাশেই কাঠের মেঝেতে শোয়ানো তিনটে মানব দেহ, প্রত্যেকেই মৃত, তাদের মাথাগুলো থ্যাঁতলানো। সেদিন রাতে হেনরি বৃষ্টির মধ্যে কেন মাটি কোপাচ্ছিল সেটা বুঝতে পারলাম। আমার শরীর থেকে সকল শক্তি যেন কোথাও হারিয়ে গেল। হেনরি ধীরে ধীরে ঘরে ঢুকলেন। তার মুখের অস্বস্তিকর হাসিটা তখন আরো বড় করে দেখাচ্ছিল। তিনি বললেন, আপনার কৌতূহল বড় বেশি, সেই জন্যই এত তাড়াতাড়ি সব কিছু জেনে ফেললেন। ভালোই হলো, এবারে আমার মুক্তি আর আপনার কাজ শুরু। এই অভিশপ্ত জীবনের একমাত্র ভাগীদার এখন থেকে আপনি একা। আমার হাতে থাকা ডায়েরিটা হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে উঠল। আমি সেটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড় লাগালাম। ঘরের বাইরে বেরিয়ে ছুটলাম পালানোর জন্য। পেছন থেকে তখনও হেনরি উচ্চস্বরে অট্টহাসি শুরু করেছেন আর বলছেন, এখান থেকে পালানো কারো পক্ষে সম্ভব নয়। এই অভিশাপ কাউকে পালাতে দেয় না, আপনিও পারবেন না। কোনো কথায় কান না দিয়ে আমি প্রাণপণে ছুটলাম। খেয়াল করলাম কটেজটা ধীরে ধীরে রূপ বদলাতে শুরু করেছে। কালো ধোঁয়ায় তৈরি অসংখ্য অবয়ব অন্ধকার থেকে জন্ম নিয়ে এসে দাঁড়ালো আমার সামনে। তবুও আমি থামলাম না, কিন্তু হাজার চেষ্টা করেও এস্টেটের গণ্ডির বাইরে পা রাখতে আমি পারলাম না। তার আগেই পেছন থেকে প্রচণ্ড একটা টানে আছাড় খেয়ে পড়লাম মাটিতে। বুঝলাম কেউ বা কিছু আমার পা ধরে ঘষতে ঘষতে টেনে নিয়ে যাচ্ছে কটেজের দিকে। যা হোক করে দেখলাম সেদিকে, আর সাথে সাথে বরফের মতো ঠান্ডা হয়ে গেল আমার শরীর। অন্ধকারের মধ্যেই দেখতে পেলাম আমার পা চেপে ধরেছে কালো কুচকুচে একটা হাত। সেটা বেরিয়ে এসেছে কটেজটা থেকে। কটেজটাও তখন সম্পূর্ণ রূপ বদলে ফেলেছে। কোনো জাদু বলে কটেজটা জীবন্ত হয়ে উঠেছে। একজোড়া টকটকে লাল চোখ আর প্রকাণ্ড একটা গহ্বর তৈরি হয়েছে সেটার গায়ে। আমি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কালো অসীম শক্তিশালী হাতটা আমাকে টেনে নিয়ে গিয়ে ছুঁড়ে দিল কটেজের বুকে জন্ম নেওয়া বিশাল কালো গহ্বরটার মধ্যে। তারপর আর আমার কিছু মনে নেই। আমি রজার ব্লক 12টা বছর ধরে বন্দি আছি এই অভিশপ্ত টি এস্টেটের মধ্যে। আমার মুক্তির আর কোনো পথ আমার নেই। আমার দেহ মন এখন সম্পূর্ণভাবে অ্যান্ড্রু হ্যামিল্টনের অভিশপ্ত আত্মার বশে। আমি জানি একদিন এই কটেজেরই কোনো একটা ঘরে চিরতরে আটকা পড়ে যাবে আমার আত্মা, আর আমার প্রাণহীন দেহটা পরিণত হবে অ্যান্ড্রু হ্যামিল্টনের আজ্ঞাবহ দাসে। এখনো কতগুলো মানুষকে যে আমি ওই চা বাগানের তলায় পুঁতেছি তার কোনো হিসেব আমার নেই। আমি জানি যতদিন না নতুন কোনো কেয়ারটেকার এখানে আসবে ততদিন আমার মুক্তি নেই। ততদিন এই অসহ্য অভিশাপের চাপ বহন করে যেতে হবে আমাকে। আমার চেতনা আবার লুপ্ত হচ্ছে। আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। চোখের সামনে আমি আবার দেখতে পাচ্ছি লম্বা চওড়া কালো অন্ধকারে ঠাসা সেই অবয়বকে। এর অর্থ আর কিছুই নয়। আজ রাতে আবার আমাকে দিয়ে অ্যান্ড্রু হ্যামিল্টন তুলে নিয়ে আসবেন তার শিকার। তারপর তারা পরিণত হবে ওই মানুষ খেকো চা গাছগুলোর খাদ্যে।
রজার ব্লক। আমার স্বীকারোক্তি লিখে রেখে গেলাম পরবর্তী কেয়ারটেকারের জন্য। হয়তো এই সাবধানবাণী কোনো কাজেই লাগবে না। একাকিত্বের অভিশাপ যাকে ডাকবে তাকে আসতেই হবে এই অভিশপ্ত পুরীতে। তাকেও রূপান্তরিত হতে হবে অ্যান্ড্রু হ্যামিল্টনের আজ্ঞাবহ দাসে। যতদিন না অন্য কেউ আসবে তাকেও বয়ে যেতে হবে এই অভিশপ্ত জীবন। তবুও যদি কেউ এই লেখা পায়, সে যেন বাঁচার চেষ্টা করে। আমি কি ঠিক দেখছি? এস্টেটের বাইরে কে যেন এসে দাঁড়িয়েছে না? তাহলে কি অবশেষে আমার মুক্তি উপস্থিত? হ্যাঁ, ওই তো একজন কম বয়সী পুরুষ এদিকেই এগিয়ে আসছে। টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। আর সময় নেই, আমাকে এবার যেতে হবে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হবে, Sir, will you have a cup of tea?